প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা চলে এসেছি তোমাদের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে। দেখো, আজকে আমাদের এই চ্যানেলে দীর্ঘকাল ধরে একটা জার্নি, যেখানে আমরা প্রথম থেকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের গল্প, কবিতা, প্রবন্ধ এবং ভাষা, এছাড়া রয়েছে সাহিত্যের ইতিহাস, সব কিছু নিয়েই কিন্তু আমরা পুরো এক একটা পোর্শন ধরে আলোচনা করেছি। অবশ্যই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে বন্ধুদেরকে জানাও, সেগুলো তারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখুক এবং পড়াশোনার বিষয়টাকে তোমরা আরও এগিয়ে নিয়ে যাও। আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব যেটা সম্ভাব্য কিছু প্রশ্ন। সম্ভাব্য থেকে আমি জোর দিয়েছি যে প্রশ্ন পরীক্ষার আগেই যেন প্রশ্ন ফাঁস, আসলে তেমন নয়। তোমাদের প্রশ্নটা হচ্ছে বোর্ডের থেকে যে নির্দেশিকা রয়েছে, প্রত্যেক স্কুল থেকে কিন্তু প্রশ্ন হবে, তাই প্রত্যেক স্কুল ওয়াইজ প্রশ্নপত্র আলাদা। কিন্তু আমি জোর দিয়ে বলবো, প্রত্যেকটা স্কুল থেকে প্রশ্নপত্র আলাদা আলাদা হলেও আজকের আলোচনায় প্রশ্নগুলোর মধ্য থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। সেই জন্যই আমি সম্ভাব্য বা সাজেশন বিষয়টার থেকে বলবো, অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু আসছে পরীক্ষায়। সেই জন্য তোমরা মন দিয়ে খাতা পেন রেডি রাখো এবং যে বিষয়গুলো, যেভাবে এক একটা বিষয় ধরে আমরা আলোচনা করব, একই দিনে তো আর একটা বৃহৎ ভিডিওর মধ্য দিয়ে সব কিছু চ্যাপ্টার একসঙ্গে প্রশ্ন আলোচনা সম্ভব নয়। তাই এক একটা চ্যাপ্টার ধরে আমরা কিছু সম্ভাব্য প্রশ্নগুলো তুলে ধরব। আজকের যে আমাদের যে চ্যাপ্টার, তোমাদের গল্প রয়েছে প্রথম পুঁইমাচা গল্প। পুঁইমাচা গল্প থেকে জানো 8 মার্কের এমসিকিউ আসবে, অর্থাৎ 40 মার্কের পরীক্ষা যদি হয় প্রায় 20% নম্বর কিন্তু তোমাদের এখান থেকেই তোমরা পাচ্ছ পুঁইমাচা থেকে। এই পুঁইমাচা থেকে 8টা এমসিকিউর মধ্যে কম বেশি আজকে যে আলোচনা করব সেখান থেকে 4-5টা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই আমরা সেই মতো আলোচনা করছি। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি রাখো। হয়তো তোমরা জানো, বিষয়গুলো পড়েছো, চ্যাপ্টারগুলো আগে কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। প্রথমে বলি, এমসিকিউর জন্য এমসিকিউ মুখস্থ করলে হবে না, তার জন্য ভালো করে টেক্সটকে খুঁটিয়ে পড়তে হবে এবং টেক্সট থেকে খুঁটিয়ে আমরা কিছু প্রশ্নের সারিবদ্ধ সাজিয়েছি, সেটা তোমাদের আরও বুঝতে সহজ হবে এবং পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে আজকে সেই আলোচনা করছি তাহলে পুঁইমাচা গল্প। দেখো, পুঁইমাচা গল্পটি প্রথম কিন্তু এটি মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এর উৎস সম্বন্ধে যদি বলি, এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় 1331 বঙ্গাব্দে, প্রবাসী পত্রিকায় মাঘ মাসে, মানে মাঘ সংখ্যায়। যাই হোক, এটার আগেও কিন্তু, এটা যদি তর্কের বিষয় ধরে নেওয়া হয়, এর আগেও কিন্তু গল্পটা প্রকাশিত হয়েছিল লেখকের যে পারিবারিক একটা পত্রিকা, যেটা হচ্ছে অবসারিকা বলে পত্রিকাটার নাম, তোমরা লিখে রাখতে পারো। এই অবসারিকা পত্রিকায় কিন্তু গল্পটি প্রথম প্রকাশিত হয়। তাই পরীক্ষায় যদি অপশান আসে যে পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, অবসারিকা যদি লেখা থাকে তোমাদের এমসিকিউর অন্যান্য পয়েন্টের মধ্যে, তাহলে অবসারিকা পত্রিকাটা কিন্তু এটাই ঠিক। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে চলে আসছি যে পরবর্তী যে প্রশ্নবন্ধ। দেখো, পুঁইমাচা গল্পের আমরা একটা চরিত্রের সারিবদ্ধ বিষয়গুলো আনছি। পুঁইমাচা গল্পে তোমরা যারা পড়ে নিয়েছো, কটি চরিত্র আছে? যদি প্রথমে আমি একটা প্রশ্ন করি, তোমরা বলবে কত, 5-7টা 10টা এর মধ্যেই হবে, কিন্তু না। এখানে দেখো, প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘুরিয়ে ফিরিয়ে আনলে প্রায় 25-26টার বেশিও চরিত্র কিন্তু আছে এবং প্রত্যেকটা চরিত্র ধরে ধরে আমরা আলোচনা করব এবং সেই চরিত্রের বিশেষত্ব, গল্পের কি ভূমিকা নিয়েছে, এই বিষয়গুলো তুলে ধরব। এবং আমরা প্রথম থেকেই ধরছি। দেখো, গল্পের প্রধান চরিত্র কিন্তু মূল 3টি, যাদেরকে, যে পরিবারকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে, সেটা হচ্ছে সহায় হরি এবং অন্নপূর্ণা। সহায় হরি চরিত্র তোমরা জানো, বুঝতে পেরেছো গল্পের শুরু থেকেই। তারপর হচ্ছে তার স্ত্রী অন্নপূর্ণা, তার পরিবারের 3 জন সন্তান, 3 জনই মেয়ে সন্তান। সেই মেয়ে সন্তানের বড়র নাম হচ্ছে খেন্তি, মেজো হচ্ছে পুঁটি, ছোট হচ্ছে রাধি। আমরা এই 3টা চরিত্র শুধু মনে রাখবো না, আমরা কিভাবে মনে রাখবো? দেখো, খেন্তি চরিত্র বয়স কত, 14 কি 15 বছর বয়স, কিন্তু সেটা সহায় হরি সবসময় বাইরে বলে এসেছেন কত, 13 বছর বলে, কিন্তু তার বয়স হচ্ছে 14 কি 15 বছর। এবং যে খাদ্যরসিক, খাদ্যপটু, সে 18 থেকে 19টা পিঠা একসঙ্গে খেয়ে নিতে পারে, খায়। তারপর তার হাতের চুড়ির 2 পয়সা ডজনের এক চুড়ি, হরিপুরের মেলা থেকে কিনে দেওয়া জামা এখনও তার গায়ে হয় না, অর্থাৎ দারিদ্রতার একটা স্পষ্ট ছবি আমরা পাচ্ছি।
সেটা হচ্ছে খেন্তির চরিত্র। আর একটা দেখো পুঁটি, তোমরা বলবে এগুলো তো চরিত্র বিশ্লেষণ আসে না, তাহলে বলছি কেন না, এরকমই প্রশ্ন থাকে। দেখো প্রশ্ন থেকে যাবে, ধরো খেন্তি এই চরিত্রটি এর বয়স কত। চরিত্রের কিন্তু বিভিন্নভাবে গল্পের আলাপ আলোচনা রয়েছে। অরিজিনাল বয়স কিন্তু 14 এবং 15, মানে 14 থেকে 15 বছর এই বয়সের মধ্যে বলা হয়েছে। তবে খেন্তি কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছিল? বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেছিল। সেই জন্য এই চরিত্রের বিশেষত্বগুলো কিন্তু আমাদের গল্প প্রেক্ষিতে জানতে হবে, এরকমই প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে পুঁটি। পুঁটি কিন্তু একটু মিষ্টি খেতে, বেশি মিষ্টি খেতে ভালোবাসে না, মানে মিষ্টি তার বেশি খুব একটা পছন্দ নয়, সেই জন্য বেশি পিঠা সে খেতে পারেনি। আচ্ছা, তারপর রয়েছে রাধি চরিত্র, একেবারে ছোট বোন, এবং সেই রাধি তাকে দিয়েই কিন্তু অন্নপূর্ণা পুঁই শাকগুলো বাইরে ফেলে দিয়ে আসার কথা বলেছিলেন প্রথমে রেগে। তারপর তাকে আমরা পাচ্ছি কোথায়? যে পাঁচিলের গায়ে খেন্তি এবং রাধি দুজনে মিলে কিন্তু এই যে সবজি মানে আওলাদ করার জন্য, মানে কথাটা এরকমই রয়েছে, অর্থাৎ সবজি কিছু চারা লাগিয়েছিল, তার মধ্যে একটা পুঁই শাকের গাছও, পুঁই গাছও ছিল। যাই হোক, এই হচ্ছে চরিত্র, প্রধান চরিত্র। তাহলে সহায়হরি, অন্নপূর্ণা এবং তারপর হচ্ছে খেন্তি, পুঁটি এবং রাধি, চরিত্রগুলো মনে থাকবে অবশ্যই। এরপর আমরা অন্যান্য চরিত্রের প্রসঙ্গে চলে আসি। দেখো গল্পের ঠিক প্রথমেই হয়তো সহায়হরি চরিত্র দিয়ে শুরু হয়েছিল, তারপর একটা চরিত্র পেয়েছিলাম তারকখুড়ো, যে কিন্তু খেজুর রসের জন্য গাছ কেটেছে। তাহলে 4 নম্বর নয় 5 নম্বর চরিত্রের নাম আমরা পেয়ে গেলাম কি? তারকখুড়ো। মনে থাকবে 5 নম্বর কেন, মানে 3 জন সন্ততি এবং সহায়হরি অন্নপূর্ণা মিলে 5 জন, তাহলে 6 নম্বরে পেয়ে গেলাম কাকে? তারকখুড়োকে, যে খেজুর রস সে মানে গাছ কেটেছে খেজুর রসের জন্য, যে খেজুর রস আনতে যাওয়ার জন্যই গল্প দিয়ে শুরু হয়েছিল। তাহলে চরিত্র 6 নম্বর পেলাম কি? তারকখুড়ো। 7 নম্বর চরিত্র আমরা পাচ্ছি, দেখো কালীময় ঠাকুর, যে কালীময় ঠাকুর তার চণ্ডীমণ্ডপে, সেখানে নাকি গুজব উঠেছে, এবং কালীময় ঠাকুর তার চণ্ডীমণ্ডপে যেখানে তিনি একেবারে উত্তেজিত হয়ে এবং যখন সহায়হরিকে ডেকে পাঠিয়েছিলেন, এবং সেখানে তিনি নানা প্রসঙ্গ তুলেছেন যে তার মেয়ে বিয়ে হয়েও এক প্রকার তাকে বিয়ের ব্যবস্থা করছেন না। তারপর সেখানে কালীময় ঠাকুর প্রথম বলেছিল তোমার মেয়ে তো দেখো 13 হলো, তখন সহায়হরি বলেছিল সামনের শ্রাবণেই 13 হবে, সামনের শ্রাবণেই 13 হবে, কিন্তু খেন্তির বয়স কিন্তু 13 নয়। তার পিতা কিছুটা মিথ্যা বলেছিলেন, এবং সমাজের ভয়ে বলবো সেটা অবশ্যই। তাহলে খেন্তির কিন্তু 14 কি 15 বছর বয়স। তাহলে কালীময় ঠাকুরের চরিত্র, এবং কালীময় ঠাকুরের আরও একটা প্রসঙ্গ পেলাম, যিনি ঘটকালি করেছিলেন খেন্তির প্রথম বিয়ে জন্য, সে বিয়ে এক প্রকার ভেঙে গেছিল, আমরা সেগুলো পরের চরিত্র প্রসঙ্গে আসছি। দেখো তাহলে কালীময় চরিত্র হলো 7 নম্বরে। 8 নম্বর হচ্ছে গয়াবুড়ি, যে গয়াবুড়িকে খেন্তি পিসি সম্বোধন করেছে, গয়া পিসি বলে। তার পাশে সহায়হরি 2 পয়সা বাকি, তাই সেই জন্য চিংড়ি মাছ দিতে চেয়েছিল না, কিন্তু মেয়েরা অনেক বলে যে তার 2 পয়সা না দিয়ে তো তার বাবা কোথাও চলে যাচ্ছে না, সেটা না হয় দিয়ে দিবে, তাই চিংড়ি মাছ চেয়ে এনেছে গয়াবুড়ির কাছ থেকে। আচ্ছা যাই হোক, সেটাও গয়াবুড়ি চরিত্রটা পেলাম 8 নম্বর। এরপর দেখো আমরা চরিত্র পাচ্ছি রায় কাকা। রায় কাকা চরিত্রটি, যে রায় কাকা হচ্ছে যে ঘরের ধারে যে মোটা মোটা যে পুঁই শাক, তার বাড়ির পাশে বেড়ার ধারে, অর্থাৎ ঘাটের ধারে, বেড়ার ধারে নয় সরি, মানে যেটা হচ্ছে ঘাটের ধারে যে মোটা মোটা পুঁই শাক দেখে, এবং সেগুলো খেন্তির হাতে তুলে দিয়েছিল, যে এই মোটা মোটা পুঁই শাক তুই এগুলো নিয়ে যা, এবং সেই রায় কাকার কাছ থেকেই নিয়ে এসেছে, যে খেন্তি তার বাড়িতে এসেই সে কথা প্রথম ব্যক্ত করেছে। এরপর হচ্ছে কেষ্ট মুখুজ্জে। কেষ্ট মুখুজ্জে 10 নম্বর চরিত্র। কেষ্ট মুখুজ্জে সেটা কিন্তু এই নামটি পাচ্ছি কালীময় ঠাকুরের নাম দিয়ে। কালীময়ই বলেছিল যে কেষ্ট মুখুজ্জে তার মেয়েকে নাকি ভালো স্বভাবের ছেলে ছাড়া দেবে না, বিয়ে দেবে না, কিন্তু কাকে বিয়ে দিল? হরির ছেলের সঙ্গে। তাহলে হরির ছেলেকেও আমরা পাচ্ছি, সেই কেষ্ট মুখুজ্জ তার মেয়েকে বিয়ে দিয়েছিল কার সঙ্গে? হরির ছেলের সঙ্গে। তাহলে 11 নম্বর পাচ্ছি হরির ছেলে। এবং কিন্তু তাকে বলা হয়েছে 7 পুরুষের ভঙ্গ এবং পচা ক্ষত্রিয় বলে তাকে নানা অপবাদ দিয়েছে কে? কালীময় ঠাকুর। এই পর্যন্ত এই চরিত্র আমরা পাচ্ছি কেষ্ট মুখুজ্জ 10 নম্বরে। 11 নম্বর হচ্ছে হরির ছেলে, মানে কেষ্ট মুখুজ্জের মেয়েকে কাকে দিয়েছিল? হরির ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। এরপর আমরা যে চরিত্র কালীময় চৌধুরী, মানে কালীময় ঠাকুর, চৌধুরী নয়, কালীময় ঠাকুর, যিনি তার ঘটকালিতে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হয়নি, মানে এক প্রকার আশীর্বাদ হয়েছিল কার সঙ্গে? সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। সেই সীমন্ত মজুমদারের ছেলে, তার বাড়ি কোথায়? মণিগাঁ। মনে রাখো, সীমন্ত মজুমদারের তাহলে ছেলে,
তাহলে সীমন্ত মজুমদারের তার বাড়ি কোথায়? মণিগাঁয়ে। এবং তার সঙ্গে যে বিয়ে হয়েছিল, মানে বিয়ের হওয়ার আশীর্বাদী হয়ে গেছিল, কিন্তু সেখানে সহায় হরি বিয়ে দেননি কেন না? কুম্ভকার বধূর আত্মীয়রা যে সীমন্ত মজুমদারের ছেলের কোনো কারণে তাকে মারধর করেছে, তাই সে শয্যাশায়ী। এবং এই অপবাদ শুনে যে কেন লোকেরা তাকে পিটাবে, চারিত্রিক কোনো ত্রুটি এমন কিছু ইঙ্গিত হয়তো থাকতে পারে, সেই ভেবে সহায় হরি কিন্তু সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে আশীর্বাদী হয়েও তার সঙ্গে বিয়ে দেননি। তাহলে সীমন্ত মজুমদারের ছেলেকে আমরা পাচ্ছি 12 নম্বর চরিত্র। 13 নম্বর চরিত্র হচ্ছে দুর্গা। দুর্গাকে যে মুখুজ্জ বাড়ির ছোট খুকি, যে এসেছিল কাকে না? অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল। অন্নপূর্ণাকে কি বলে সম্বোধন করেছিল বলো দেখি? খুড়িমা বলে সম্বোধন করেছিল। তার মা স্পর্শ করবে না, ইতু পূজার ঘরটা বের করে দেওয়ার জন্য সে ডেকেছিল, অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল। এরপর হচ্ছে কি চরিত্র পেলাম 13 নম্বরে দুর্গা, 14 নম্বরে ময়সা চৌকিদার। দেখো ময়সা চৌকিদার বাস্তবে এই চরিত্রটা কিন্তু কে বলেছে না? সহায় হরি বলেছে। সহায় হরিকে যে মেটে আলু নিয়ে এসেছিল, সে তার নিজের অপবাদটুকু ঢাকার জন্য ময়সা চৌকিদারের নাম বলেছে। যে ময়সা চৌকিদার দাদা ঠাকুর বলে সে অনেক দিন তার পায়ের ধুলো পড়েনি, তার জন্য 15-16 সের একটা মেটে আলু তাকে তুলে দিয়েছে। কিন্তু মেটে আলুর কাহিনী তো আমরা জানি। আচ্ছা, যাই হোক, সেই ময়সা চৌকিদারের নাম নিয়েছিল কে না? সহায় হরি। তাকে নাকি এই মেটে আলু 15-16 সেরের এই মেটে আলুটা তাকে দান করেছে বা দিয়েছে। এবার আরেকজন চরিত্র পাচ্ছি গোসাই, যিনি অন্নপূর্ণা এই নামটার প্রসঙ্গ তুলেছেন। বলেছেন গোসাইরা চৌকিদারকে ডেকে এই মেটে আলু চুরি করার দায়ে তাদেরকে ধরিয়ে দিতে পারে। খেন্তিকে এক প্রকার বকাবকি করছেন যে গোসাইরা তো তাদেরই বরজপোতা সম্ভবত, না হলে তারা কেন চৌকিদার এনে এদেরকে ধরিয়ে দিবে? সেই গোসাইদের যেহেতু বাগান থেকে মেটে আলু চুরি করে আনা হয়েছে, তাই গোসাইরা তারা যদি মনে করে যে কোনো চৌকিদারকে ডেকে এদেরকে ধরিয়ে দিত যদি, তাহলে কি এদের মান সম্মান মর্যাদা থাকতো? এই প্রসঙ্গ কিন্তু অন্নপূর্ণা তুলেছে। তাহলে 15 নম্বর চরিত্র পেলাম কি? গোসাই। 16 নম্বর চরিত্র পাচ্ছি আমরা। এই চরিত্রটা মানে একেবারে একটা বকুনির মধ্যে উঠে এসেছে। সেটা হচ্ছে মানে খেন্তির শ্বশুর। দেখো খেন্তির শ্বশুর মানে অন্নপূর্ণা বকছেন যে তোকে যদি গোসাইরা চৌকিদারকে ডেকে এনে ধরিয়ে দিত, তাহলে তোর কোন শ্বশুর এসে বাঁচাতো? সেই প্রসঙ্গে কিন্তু খেন্তির শ্বশুর প্রসঙ্গটা এসেছে। না হলে আর শ্বশুরের প্রসঙ্গ তেমন কিন্তু নেই। শ্বশুর বাড়ি প্রসঙ্গ এসছে, শ্বশুরের প্রসঙ্গ তেমন একটা নেই। তাহলে এরপর হচ্ছে 17 নম্বর রাঙা দিদি চরিত্র। যে রাঙা দিদি হচ্ছে যে ভালো ক্ষীর তৈরি করে এবং তারপর তাকে জ্যাঠাইমা অনেক দুধ নিয়েছে সেই, এবং ক্ষীর তৈরি করতে পারে কে? যে ক্ষীর তৈরি করে সে হচ্ছে রাঙা দিদি। এরপর হচ্ছে সেই রাঙা দিদিদের এবং তারপর নিমন্ত্রণ করেছে কাদেরকে? সুরেশ কাকা এবং তিনুর বাবা। দেখো সুরেশ কাকাকে যেমন নিমন্ত্রণ করেছে এবং তিনুর বাবাকেও নিমন্ত্রণ। 18 নম্বর হচ্ছে সুরেশ কাকা, 19 নম্বর হচ্ছে তিনুর বাবা। এই চরিত্রগুলো পাচ্ছি। তাদের নিমন্ত্রণের জন্য কি কি রান্না হয়েছিল এমন প্রসঙ্গও থাকতে পারে, যেমন পায়েস, ঝোলপুলি, মুখ শুক্তি, এগুলো কিন্তু নানা রকম রান্না হয়েছে। তাহলে পায়েস, ঝোলপুলি, মুখ শুক্তি, এই তিনটা কিন্তু নাম মনে রাখো। এরপর আর একটা হচ্ছে চরিত্র আমরা পাচ্ছি খেদির মা। খেদির মা প্রসঙ্গে আসছে যে ক্ষীরপুরের যে বাটিসাপটা, ক্ষীরের বাটিসাপটা করতে পারে, সে হচ্ছে খেদির মা। যাই হোক, এই প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। এরপর হচ্ছে উঠে এসেছে চরিত্রটার খুব একটু মানে আমরা মোটামুটি পরিচয় পাচ্ছি। সে হচ্ছে খেন্তির যে বিয়ে হলো, খেন্তির স্বামী, অর্থাৎ তার বয়স কিন্তু 40-এর বেশি নয়। দ্বিতীয় পক্ষে বিয়ে করেছে, শহরে তার বাড়ি, এবং সে কিসের ব্যবসা করে? সিলেট চুন এবং ইটের ব্যবসা করে। সিলেট চুন এবং ইটের ব্যবসা করে। সেই পাত্র 40-এর বেশি বয়স নয়, দ্বিতীয় পক্ষে বিবাহ। সে মধ্যস্থ করেছিল কে বলো দেখি? যে টালায় দূর সম্পর্কের বোন কে? সহায় হরির টালায় থাকে দূর সম্পর্কের বোন, সেই কিন্তু এই মধ্যস্থ করে দিয়েছিল, মানে তারই মধ্যস্থতায় এই পাত্রের সঙ্গে বিবাহ হয় খেন্তি। আচ্ছা, এরপর হচ্ছে খেন্তির বিয়ের পরে একটা চরিত্র এসেছে যে ঠান্ডিদি। খেন্তি যখন বলেছিল আর কয়েকটা মাস মা অপেক্ষা করো, বৈশাখ মাসে যখন বিয়ে হচ্ছে, আষাঢ় মাসে তার বাবা এসে তাকে যেন নিয়ে আসে, তখনই কিন্তু ঠান দিদি তাকে ঠিক রসিকতার ছলে বলেছিলেন আগে তো নাতি হোক তারপর তোকে নিয়ে আসবে। কেন রে? আগে তো নাতি হোক তারপর। অর্থাৎ এই যে ঠান দিদি তার নাতি হওয়ার প্রসঙ্গ, মানে খেন্তির ছেলে হওয়ার প্রসঙ্গ এসেছে, সেটা কিন্তু ঠান দিদির প্রসঙ্গ আমরা চরিত্রটা পাচ্ছি 22 নম্বরে। এরপর 23 নম্বরে হচ্ছে বিষ্ণু সরকার। যে বিষ্ণু সরকার হচ্ছে সহায় হরির সঙ্গে মানে এলেন
মানে কোথায়, তার বাড়িতে, সহায় হরির বাড়িতে যে প্রতিবেশী বিষ্ণু সরকার, তার সঙ্গে যে মানে সরকার খুড়ো বলেছেন, সহায় হরি তাকে সরকার খুড়ো বলেই সম্বোধন করেছেন, এবং যে খেন্তির অকাল প্রয়াণ বসন্ত রোগে সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু আলোচনা করেছেন। খেন্তির যেখানে বিয়ে দেওয়া হয়েছিল তাদের পারিবারিক যে ভালো নয় সেই প্রসঙ্গ উঠে এসেছে। সেই প্রসঙ্গে উঠে এসেছে খেন্তির শাশুড়ির কথা। খেন্তির শাশুড়ি আমরা 24 নম্বরে পাচ্ছি যে চরিত্র, যে খেন্তির শাশুড়ি। খেন্তির শাশুড়ি কিন্তু যখন পৌষ মাসে সহায় হরি খেন্তিকে দেখতে যান, তখন কিন্তু তাকে তার শাশুড়ি নানা গালি দিয়েছে যে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এমনই হয়। অর্থাৎ সে অনেক কিছু, যে 250 টাকা তার পণের সেটা দেননি সহায় হরি, কিংবা আরও অনেক টাকা পয়সা তাদেরকে কেন দেয়নি, এই প্রসঙ্গ নানা যে সামাজিক একটা কুপ্রথা, যে পণ প্রথা, এই দিকটা কিন্তু আলোকপাত হয়েছে তার শাশুড়ি চরিত্রটির মধ্য দিয়ে। এরপর আমরা পাচ্ছি কি পরমেশ্বর চাটুর্য। পরমেশ্বর চাটুর্য যে আমরা কাকে পাচ্ছি, যে সহায় হরির পিতা বলবো না, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষের প্রসঙ্গে বলেছেন যে কি পরমেশ্বর চাটুর্য। সহায় হরি যে নীলকুঠির আমলে সেই সময় বাঘে গরুতে জল খেত, অর্থাৎ তাদের যে অনেক প্রতিপত্তি ছিল, তাদের অনেক সম্পদ ছিল, অর্থ ছিল, সেই প্রসঙ্গে কিন্তু সহায় হরি তার সেই পূর্বপুরুষের পরমেশ্বর চাটুর্যের প্রসঙ্গ তুলেছে। তাহলে 25 নম্বর চরিত্র পেলাম পরমেশ্বর চাটুর্য। এরপর হচ্ছে কি যে টালার দূর সম্পর্কে বোন, 26 নম্বর টালার দূর সম্পর্কের বোন, যে মধ্যস্থতার মধ্যে খেন্তির বিয়ে হয়েছিল। তাহলে এই কিন্তু চরিত্রগুলো পেলাম, প্রত্যেকটা চরিত্র তার লিঙ্ক বিষয়গুলো বিস্তৃত সেগুলোও কিন্তু বললাম। এই প্রসঙ্গগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই 2, 3, 4টে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে, যেখানে প্রশ্ন হোক। তোমরা অবশ্যই এই এতে তোমাদের পরীক্ষা হলে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এই আলোচনার প্রসঙ্গ থেকে তোমাদের প্রশ্নের কটা প্রশ্ন এখান থেকে এসেছে, সেটাও আমার জানলে ভালো লাগবে। যে এই প্রসঙ্গ যে আলোচনাগুলো করলাম, শুধু চরিত্র কেন্দ্রিক, কোন চরিত্রটা শুধু নয়, চরিত্র ভিত্তি করে যে বিষয় অংশটা বললাম, সেখান থেকেও কিন্তু প্রশ্নগুলো থাকতে পারে। সেই জন্য আমি অবশ্যই জোর দিয়ে বলতে পারি যেখানে 4-5টা প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই এই আলোচনা থেকে থাকবে। আর যেটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে নামহীন চরিত্রগুলো, নামহীন চরিত্র যেন কেমন, স্ত্রী চরিত্র হচ্ছে খেন্তির শাশুড়ি, এছাড়া পুরুষ চরিত্র খেন্তির স্বামী, তিনুর বাবা, এরা আসবে। বা টালার দূর সম্পর্কে বোন, সে বোনের নাম কিন্তু বলা হয়নি, যাই হোক, কিংবা রাঙা দিদি, হয়তো রাঙা তার নাম যদি হয় তাহলে নামই হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমরা নামহীন চরিত্র কিন্তু খেন্তির শাশুড়ি পাচ্ছি। টালার দূর সম্পর্কের বোন কার, সহায় হরির দূর সম্পর্কের টালায় থাকে যে তার বোন, তারও পাচ্ছি নামবিহীন চরিত্র। আবার খেন্তির স্বামী এবং তিনুর বাবা, এই চরিত্রগুলো কিন্তু নামহীন চরিত্র আমরা পাচ্ছি। অপ্রধান চরিত্র, প্রধান চরিত্র যদি বলি তাহলে তো সহায় হরি, অন্নপূর্ণা, খেন্তি, পুঁটি, রাধি, অবশ্যই এগুলো আসছে। আচ্ছা, এইগুলো হচ্ছে কথা। আর একটা ছোট্ট প্রসঙ্গ, যেমন দেখো কি করে থাকে এই গল্পতে কিন্তু 2 পয়সা কিন্তু প্রসঙ্গটা প্রায় 3 বার ব্যবহার হয়েছে, 2 পয়সা অংশটা। যেমন দেখো খেন্তির হাতে যে ডজন খানেক চুড়ি ছিল, 2 পয়সা দামে, কিন্তু 2 পয়সা দামের ডজন খানেক চুড়ি রয়েছে তার হাতে। আবার রয়েছে গয়া পিসির কাছে, গয়া পিসির কাছে কিন্তু 2 পয়সাই বাকি ছিল, কার, সহায় হরি। সে তার বাবা অবশ্যই দিয়ে দিবে, তার সেই জন্য সেই প্রতিশ্রুতি দিয়েই সে চিংড়ি মাছ চেয়ে এনেছিল, কে, আমাদের খেন্তি। এরপর যে আমরা 2 পয়সা আর একটা পাচ্ছি, সেটা হচ্ছে খেন্তির স্বামী, যে ব্যবসা করে শহরে, যে চুর নিটের ব্যবসা করে, এবং সে কিন্তু 2 পয়সা করেছে। এখানে 2 পয়সাটা কিন্তু শুধুমাত্র স্পেসিফিক 2 পয়সা বলবো না, 2 পয়সা 2 পয়সা যা হোক কিছু টাকা রোজগার করেছে এই অর্থে। কিন্তু অন্যগুলো 2 পয়সা বলতে 2 পয়সাই, তখন তো আর 1 পয়সা 2 পয়সার প্রচলন ছিল, তাই যখন গল্প লেখা হয় তাই সেটা 2 পয়সা। কিন্তু খেন্তির স্বামী যে 2 পয়সা করেছে, এখানে 2 পয়সা বলতে আমাকে 2টো ভাত দাও, সংখ্যায় 2টো ভাত নয়, অল্প কিছু ভাত দাও। তেমনি এখানে 2 পয়সা করেছে, অল্প কিছু টাকা সে রোজগার করেছে, এই অর্থে কিন্তু প্রযুক্ত হয়েছে। যাই হোক, যেগুলো আলোচনা করলাম তোমাদের এই সংক্ষিপ্ত বিষয়ে পুঁইমাচার গল্প থেকে, আর তোমাদের পরীক্ষাও বেশি দিন সময় নেই, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে এই চরিত্রগুলোকে, যেগুলো পরপর বললাম পরপর লিখে রাখো, সেই সম্পর্কে ছোটো ছোটো ডেফিনেশনগুলো সেগুলোও জেনে রাখো। আর অবশ্যই করে গল্পটা কিন্তু লাইন বাই লাইন ধরেই কিন্তু পড়তে হবে, কারণ প্রত্যেকটা লাইন ধরে আলাদা কালারের পেন নিয়ে সেগুলো দাগিয়ে দাগিয়ে যদি তুমি প্রত্যেকটা অংশ পড়তে পারো, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে 8 নম্বরই তোমরা পেতে পারো। এই হচ্ছে কথা। আর সকলে ভালো করে পড়াশোনা করো।
সকলেই ভালো থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা এই ধরনের ভিডিও চাইছো কিনা, বা অন্যান্য সাবজেক্টের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব কিনা। আর অবশ্যই চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট দাও আর বন্ধুদের জানিয়ে দাও এই প্রশ্নগুলোকে। সকলেই ভালো থেকো।